হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে ওয়েলকাম আরও একবার আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এবং আজকের সেশন যেটা আমরা করছিলাম, আমাদের ফুড এসআই স্পেশাল ফুড এসআই পরীক্ষা আর মাত্র হাতে গোনা কয়েক দিন। সুতরাং আমরা ফুড এসআই স্পেশাল ম্যাথমেটিক্স যে ক্লাস করছিলাম সেটার আজকের থার্ড ক্লাস আমরা এখানে করব। তো বেশি দেরি না করে আমরা শুরু করব। খুব বেশি সময় এখানে তোমাদের নষ্ট করব না বা খুব বেশি সময় নেব না। এবং যেটা বলার সেটা হলো, ফুড এসআই পরীক্ষা আর কিছুদিন বাকি আছে। বুঝতে পারছি তোমাদের প্রিপারেশন এই মুহূর্তে অনেকেরই শেষ পর্যায়ে, হয়তো অনেকে রিভিশন শুরু করেছো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই প্রত্যেকে মাথা ঠান্ডা রেখে ভালোভাবে তোমরা কি করবে, ভালোভাবে তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করো। এবং ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যেখানে আমাদের অনেক ক্ষেত্রেই গুলিয়ে যায়, সেটা কিন্তু প্রচণ্ড মাথা ঠান্ডা রেখে তোমরা ম্যাথগুলো এক্সাম হলে গিয়ে সলভ করবে। কেন? কারণ অনেক সময় হয় না যে আমি ভেবেছিলাম, বাইরে এসে মনে হয় ইস স্যার আমি না ভেবেছিলাম এটা এ হবে, আমি এ করেও ছিলাম, ওএমআর শিটে গোল দিতে গিয়ে বা কম্পিউটারে কিছু ক্ষেত্রে কম্পিউটারে দিতে গিয়ে আমি সি বেড়ে দিয়েছি। এটা যেন না হয়, সেই মাথা ঠান্ডা রাখবে, ঘাবড়াবে না কোনো সময়। এবং চলো আজকের যে সেশন সেটা আমরা শুরু করি। এবং তোমরা জানো সব মিলিয়ে ডাব্লিউবিপি, কেপি এবং রেল পুলিশ, আরপিএফ, ডাব্লিউবিপি, কেপি এবং তার এসআই, কনস্টেবল, লেডি এসআই সব কিছু মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে 15,000 বা বলতে পারো 15,000 না, তারও বেশি, 18,000-এর প্লাস ভ্যাকান্সি কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গিয়েছে অলরেডি। সুতরাং তোমরা যারা পুলিশ নিয়ে ভাবছো, যাদের স্বপ্ন একটা উর্দির একটা স্বপ্ন যারা দেখো, তারা অবশ্যই এই মুহূর্ত থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো। যারা অলরেডি আগের তোমরা দেখতে পাচ্ছ, অনেকে যাদের স্বপ্ন ছিল একটা ইউনিফর্ম পরার, একটা খাকি উর্দি পরার, তারা কিন্তু সেই কঠোর পরিশ্রম দিয়ে তারা অলরেডি সেই স্বপ্ন পূরণ করে নিয়েছে। এবার পালা তোমাদের। যারা যারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখো, তারা আর বেশি দেরি না করে এক্ষুনি যোগাযোগ করো। কোথায়? এক্সাম কমরেডসে। আমাদের নৈহাটি এবং গোবরডাঙ্গা ব্রাঞ্চে কিন্তু অফলাইনে ক্লাস শুরু হয়ে গিয়েছে। এবং সাথে সাথে কি হচ্ছে, অনলাইনেও কিন্তু আমাদের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন, সেখানে গিয়ে তোমরা ক্লাস করতে পারবে। এবং এই যে আমাদের অ্যাপ্লিকেশন তোমরা দেখতেই পাচ্ছ, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটি, তোমরা এই পেজটা দেখতে পাবে, এই অ্যাপ্লিকেশন দেখতে পাবে আমাদের লোগো সহ। তোমরা কিন্তু ইনস্টল করে সাইন আপ করো। প্রচুর ফ্রি মক টেস্ট, ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া আছে, সেগুলো তোমরা ইউটিলাইজ করো। প্লাস কোর্সের অপশনে গিয়ে তোমরা এই মুহূর্তে কি কি কোর্স চলছে, তোমরা কোনটার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, যদি সেটা পারচেস করতে চাও, অবশ্যই সরাসরি আমাদের অ্যাপ্লিকেশনে গিয়ে তোমরা পারচেস করতে পারবে। তবে আমি সাজেস্ট করব, পারচেস করার আগে তোমরা এই নাম্বারে 9143886331, তোমরা এই নাম্বারে সরাসরি অর্ণব স্যারের সাথে একবার কথা বলে নাও। তাহলে কি হবে, তোমাদের জন্য কোন কোর্সটা, কোন ব্যাচটা সঠিক হবে, তোমরা একটা সেই আইডিয়া পেয়ে যাবে। এবং একটু আগে আমাদের যে লাইভ আমরা শুরু করেছিলাম, তোমরা অনেকেই হয়তো তখন জয়েন করেছিলে, অনেকেই দেখেছো ভিডিওটা, তখন একটু টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য সেটা ডিলিট করতে হয়েছিল, লাইভ আমরা ক্যান্সেল করেছিলাম। সেই জন্য 6টা থেকে আমরা আবার সেই সেম প্রশ্ন নিয়ে আবার চলে এসেছি। তো দেখো ফার্স্ট কোশ্চেন এখানে কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে, কোনো কলেজের নির্বাচনে, অর্থাৎ যখন তোমরা জানো ইলেকশন কোথাও হচ্ছে, তো কোনো কলেজের নির্বাচনে কি হচ্ছে, এ ও বি, দুটো প্রার্থী এ ও বি, এবং তাদের মধ্যে যে ভোট হলো, সেই ভোটের মধ্যে কি বলেছে, 30% ভোট অবৈধ বা বাতিল বলে ঘোষিত হলো। 30%, 30% ভোট কি হলো, অবৈধ বা বাতিল বলে ঘোষণা করার পর দেখা গেল এ কি করলো, বি এর তুলনায় 1000 ভোট বেশি পেল। এবং আরও বলে দিয়েছে যে এ কতগুলো ভোট পেয়েছে, সেটা হলো 1375টা ভোট কিন্তু এ পেয়েছে। এবার আমাকে জিজ্ঞাসা করেছে মোট ভোটের সংখ্যা কত। তো এত বেশি ডিটেলস তোমরা একসাথে নিয়ে কিন্তু ঘাবড়াবে না একদমই। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ চলো, দেখো বুঝতে পারবে যে কোথায় আমাদের কিভাবে করতে হবে। চলো তোমরা ফটাফট যারা যারা আছো এই মুহূর্তে ক্লাসে, সবাই একটু শেয়ার করে দিও সেশনটাকে এবং অ্যান্সারটা করো। আমি তোমাদের কমেন্টটা জাস্ট অন করে নিচ্ছি, অন করে নিয়েই আমরা কিন্তু সলভ করা শুরু করব আমাদের এই অঙ্কটা, আমাদের এই প্রশ্নটা।
এবং আমি আবারও বলছি, যারা যারা আছো লাইভে প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে অবশ্যই তোমাদের কোনটা সঠিক উত্তর মনে হচ্ছে, প্লাস শেয়ার করো যত বেশি পারো, যেসব গ্রুপে অন্তত 5টা গ্রুপে বা 5জন কোনো শেয়ার করে দাও সেশনটা। দেখো কি বলেছে, 2জন প্রার্থী এবং 30% ভোট, 30% ভোট, আমি চলো এইটুকু বাদ দিলাম, উপরের পোর্শনটুকু পুরো বাদ দাও তুমি। এখান থেকে বাকি অঙ্কটুকু আগে আমরা করে নিই। বলেছে এ বি এর তুলনায় 1000 ভোট বেশি পেয়েছে, তাই তো? এবং আবারও বলছি, এখানে কিন্তু এক্স ধরে বা এভাবে করতে যাবে না, প্রচণ্ড জটিল জায়গায় চলে যাবে। এ বি এর থেকে 1000 ভোট বেশি পেয়েছে এবং এ কত পেয়েছে বলেছে 1375। তাহলে এ যদি 1375টা ভোট পায়, তাহলে বি কত পেয়েছে? যেহেতু এ বি এর থেকে 1000 ভোট বেশি, বা আমরা ঘুরিয়ে বলতে পারি বি কত পেয়েছে, এ এর ভোটের থেকে 1000টা ভোট কম, সুতরাং বি কতগুলো পাবে? এই 1375 থেকে 1000 বিয়োগ করে দাও, কত হচ্ছে? 375 ভোটস কিন্তু এখানে কে পাচ্ছে? বি এই ভোটটা কিন্তু ওখানে পাচ্ছে, তাই তো? এইবার তাহলে এ প্লাস বি অর্থাৎ দুজন মিলে কতগুলো ভোট পাচ্ছে দেখে নাও। এ প্লাস বি আমরা বলতে পারি, এ এর তো একাই 1375 পেয়েছে এবং বি পেয়েছে 375। যোগ করলে কত হচ্ছে? যোগ করো তোমরা, 7 অর্থাৎ 1775। এই 1775 ভোট এ এবং বি মিলে পেয়েছে। এবং আমরা জানি যে ভোটটা বাতিল বলে ঘোষণা হয়, যে ভোটটা বাতিল বলে ঘোষিত হয়, সেই ভোটটা কেউই পায় না। মানে আমরা বুঝতে পারছি এই যে 1750টা ভোট, এই ভোটটা কি? এই 1750টা ভোট হলো ওই 70% ভোট, অর্থাৎ 30% বাতিল ভোট বাদ দিলে বাকি যে ভোটটা পড়ে থাকে, অর্থাৎ এটা হলো 70%। বলো এইবার ক্লিয়ার হয়েছে এইটুকু? সেকেন্ড পার্টের সাথে এবার আমরা চলে যাচ্ছি কোথায়? ফার্স্ট পার্টে লিঙ্ক করছি, কত ভোট বাতিল হয়েছে এবং কত ভোট আমরা কাউন্ট করব, তাই তো? এইবার পার্সেন্টেজ যখন আমরা বলি যে কোনো একটা সংখ্যার এত পার্সেন্ট হলো, হয়তো ধরে নাও 500, তাহলে 100% কত? একটা সিম্পল নিয়ম মনে রাখবে, যখন কোনো জায়গাতে কোনো সংখ্যার মানে একরকম পার্সেন্টেজ দেওয়া থাকবে বাট চেয়েছে অন্যরকম পার্সেন্টেজ, তখন কি করবে? যেমন এক্সাম্পল দেখো 1750, এই 1750টা বলেছে এটা কিন্তু আমাদের 70%, তাই তো? ঘুরিয়ে বলেই দিয়েছে 30% ভোট বাতিল হয়েছে, সুতরাং বাকিটা 70%। তো এই 1750 যত পার্সেন্ট, সেটা তোমরা নিচে লিখবে সব সময়, এবং উপরে যে পার্সেন্ট জিজ্ঞাসা করেছে সেই পার্সেন্টটা লিখবে। এখানে আমাদের কি বলেছে? মোট ভোট কত সব মিলিয়ে, সুতরাং আমরা এখানে কি লিখবো? এখানে আমরা কিন্তু 100 লিখে দেব, আমাদের 100% ভোট কত সেটা বার করতে হবে। সুতরাং দেখে নাও, 0 0 কেটে দাও, 7 2 14 এবং 35, 5 7 35। সুতরাং এই 25 আর 100 গুণ করলে কত হচ্ছে? 2500। আমাদের 100% ভোটের মান বা ভোটের সংখ্যা এখানে কিন্তু বেরিয়ে গিয়েছে। বাস এইটুকুই ছিল অঙ্ক। আমি তোমাদের বোঝানোর জন্য হয়তো একটু সময় লাগলো। তোমরা যখন এক্সাম হলে যদি এই অ্যাপ্রোচে করো, প্রথম কথা হলো ঘাবড়ানো যাবে না, আর দ্বিতীয় কথা হলো শর্টকাট ট্রিক্স অবশ্যই ইউজ করতে হবে। সুতরাং আমরা কি পেয়ে যাচ্ছি এখানে? অপশান সি হলো আমাদের সঠিক উত্তর। মোট ভোটের সংখ্যা কত? 2500, অর্থাৎ 2500 জন এখানে ভোট দিয়েছিল। ক্লিয়ার প্রত্যেকের? যদি কোনো ডাউট থেকে যায় অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে আবার জানাবে, আমি কমেন্ট চেক করছি অবভিয়াসলি সবসময়। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 2, গমের বাজার দাম 40% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার গমের ব্যবহার 25% বৃদ্ধি করে। মানে প্রচণ্ড ডেঞ্জারাস এবং একটু বলতে পারো পাগল টাইপের লোকজন, তাই তো? আমরা কি করি? আমরা ভাই কোনো জিনিসের দাম বৃদ্ধি পেলে আমরা সেটার ব্যবহার কমিয়ে দিই যেন খরচটা সমান সমান থাকে, কিন্তু না, ওনারা কি করছেন? গমের দাম 40% বাড়ছে, ব্যবহার অর্থাৎ সেটার ব্যবহার না কমিয়ে কি করছেন? 25% বৃদ্ধি করছেন।
এবার এটা কেন বললাম, সব সময় কিন্তু পরীক্ষায় অঙ্ক এরকমই দেয় যে দাম বেড়েছে মানে খরচ মানে ঠিকঠাক রাখার জন্য ব্যবহার কমাচ্ছেন। সুতরাং যদি বাই চান্স কোনো সময় এভাবে উল্টেও দিয়ে দেয় যে দুটোই বৃদ্ধি, সেটাও কিন্তু মাথায় রাখবে একটু। এবার এগুলো কিভাবে করবে, দেখো অপশান কি আছে, বলেছে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত হবে। তোমাকে জিজ্ঞাসা করেছে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত হবে। তো আমরা অবশ্যই এখানে অন্য কিচ্ছু নিয়ে মাথা ঘামাবো না, ডিরেক্টলি আমরা অনুপাতের দিকেই চলে যাব, তাই তো? আমরা কি করব, এখানে ডিরেক্টলি অনুপাতের দিকেই চলে যাব। দেখো এগুলোকে আমরা শর্টে কিভাবে করতে পারি। 40% বৃদ্ধি পাচ্ছে মানে আমরা ধরে নিচ্ছি গমের দাম কি, এটা গমের দাম আগে কত ছিল ভাই, আগে ছিল 100, এখন কত হলো 40% বৃদ্ধি পাওয়া মানে আমরা বলতে পারি 100 থেকে হয়েছে এটা 140 বা 140, গমের দাম কিন্তু বেড়ে 140 হয়েছে, তাই তো? এবার এটাকে ভাঙো, তুমি এটাকে ছোটো করে লিখতে পারো যে আগে 10 ছিল এখন 14 হয়েছে, লিখতে পারি তো? দুই দিকে আমি 10 দিয়ে ভাগ করে দিলাম। আচ্ছা এটা কি আরও ছোট করা যায়? অবশ্যই করা যায়, আরও 2 দিয়ে ভাগ করো, অর্থাৎ আগে 5 ছিল, 5 থেকে এখন 7 টাকা হয়েছে, তাই তো? এটা হলো গমের দাম। এইবার তোমরা সরাসরি করতে পারো, এটা তোমাদের বোঝানোর জন্য আমি বললাম যে কিভাবে তোমরা ভাঙবে। যদি যারা আগে থেকে অলরেডি প্র্যাকটিস থাকে তাহলে আরামসে তোমরা এটা এক লাইনে এবং মুখে মুখে বার করতে পারবে, তাই না? তুমি এখানে 20 দিয়ে ভেঙে দাও, 20 দিয়ে ভাগ করলে কত 5 আসছে, এটাকে 20 দিয়ে ভাগ করলে 7 আসছে। সুতরাং এখানে একটা সময় বাঁচানোর কিন্তু স্কোপ থাকে। তারপর কি করছি আমরা, এবার চলে আসছি ব্যবহার। ব্যবহার কি হচ্ছে, আগে এখন 25% বৃদ্ধি পাচ্ছে মানে আগে যেখানে 100 ছিল সেখানে আমরা এখন 125 ইউজ করছি। 125 একটা অ্যামাউন্ট ধরে নাও, কোনো একটা কেজি হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে। এবং এটাকে ভাঙলে কী করতে পারি, 25 দিয়ে দেখো এখানে 4 হচ্ছে, আগে যেটা 4 ছিল ব্যবহার এখন সেটা বাড়িয়ে কত করা হলো 5 ইউনিট, এটা কিন্তু বাড়িয়ে করা হলো, তাই তো? সুতরাং আর কিচ্ছু না, এবার সিম্পলি এই দুটোকে এক জায়গাতে লিখে দেবে। কি করবে, আগে দাম কি ছিল, দাম ছিল 5, তো এখানে তুমি 5 লিখে দাও। দাম বাড়িয়ে কত করা হলো 7, এখানে 7 লিখে দাও। আগে ব্যবহার কত ইউনিট করা হতো, 4 ইউনিট, 4 ইউনিট এটা হলো আগে, লিখে নাও প্রয়োজনে, এবং এটা পরে, তাই তো? এবং এখন কত করা হয়েছে 5 ইউনিট, 5 ইউনিট এখানে লিখে দাও। এবার কি করবে ভাই, এবার তুমি এটাকে গুণ করে দাও। 4 5 কত হয় 20, এখানে লিখে দাও। 5 7 কত হয় 35, এখানে লিখে দাও। অর্থাৎ এটা হলো আগে যে টাকাটা খরচ হতো এবং এটা বর্তমানে যে টাকাটা খরচ হয়। সুতরাং এই দুটোর আমাকে কী চেয়েছে, এই দুটোর আমাকে আছে অনুপাত চেয়েছে, এবং অনুপাত করা মানেই ইজটু বসিয়ে দাও। দেখো এখানে আরও আমরা ভাঙতে পারবো, কত দিয়ে 5 দিয়ে। 20 থেকে কী হবে, 20 থেকে 4 হলো, এবং এদিকে 5 দিয়ে ভাঙলে 7 হলো। তো এই যে 4:7 এইটা আমাদের উত্তর কিন্তু চলে আসলো। ব্যাস এইটুকু করলে তোমরা অঙ্কগুলো সহজেই সলভ করতে পারবে, আর কিছু করার দরকার নেই। তাহলে আমরা উত্তর কি পাচ্ছি, ফাইনাল অ্যান্সার 4:7। ভালো করে লক্ষ্য করবে 7:4, অর্থাৎ উল্টোটাতে কিন্তু তোমরা টিক মারবে না। আমাদের চেয়েছে কি, আচ্ছা সরি, নতুন খরচ এবং আগের খরচ চেয়েছে, যেটা বলছিলাম একটু উল্টে গিয়েছে। নতুন খরচ এবং পূর্বের খরচের অনুপাত চেয়েছে। পূর্বের খরচ এবং নতুন কিন্তু চাইনি। যদি পূর্বের খরচ এবং নতুন খরচ হতো তাহলে কী লিখতাম, তাহলে আমরা 4:7 লিখতাম। অর্থাৎ শেষে অঙ্ক করে ফেলার পরেও কিন্তু ভুল হতে পারে অপশান টিক করতে। এখানেও তোমরা মাথা ঠান্ডা রেখে কী করবে, এটা হবে 7:4। কেন, কারণ এই যে 7 এটা তো ভাই পরের খরচ, তাই তো? এটা হলো পরের খরচ, আর 4টা হলো আগের খরচ। তো তোমায় কোথায় কোথায় লক্ষ্য রাখতে হবে এক্সাম হলে গিয়ে, তুমি পুরো অঙ্ক ঠিক করলে, তোমার কনসেপ্ট ঠিক আছে, নিয়ম ঠিক আছে, কিন্তু অপশান চুজ করতে গিয়ে আমি তো 4:7 হিসেবে লিখেছি আমরা। তুমি 4:7 লিখলে কিন্তু ভুল হতো, এটা হবে না। ক্লিয়ার? কোনো ডাউট থাকলে কিন্তু বলবে। আচ্ছা অ্যাটলিস্ট কে কে আছো এই মুহূর্তে লাইভে, একটা করে কমেন্ট করে দাও, তাহলে কিছু আমি নামটা জানতে পারবো যে কারা আমার ভিডিওটা এই মুহূর্তে তোমরা লাইভে দেখছো, তাই তো? নেক্সট প্রশ্নে চলে যাই।
কোশ্চেন নাম্বার 3, যদি ওয়াই এর x% 150 হয় এবং জেড এর y% 300 হয়, তাহলে এক্স এবং জেড এর মধ্যে সম্পর্কটা কি তোমাকে সেটা এখানে নির্ণয় করতে হবে। ওয়াই এর মান দিয়েছে যেটা হলো ওয়াই ইকুয়ালস টু এক্স, সরি, ওয়াই এর x% সমান 150 এবং জেড এর y% সমান 300। তাহলে জেড এবং এক্স এর মধ্যে কি সম্পর্ক বা তাদের কি সমীকরণটা তৈরি হবে সেখানে আমাকে সেটা জিজ্ঞাসা করেছে। দেখে নিই চলো। ওয়াই এর x%, আমি আগে ভেঙে করছি তোমাদের বোঝার জন্য, আমি আগে ভেঙে ভেঙে করে দিচ্ছি, তারপর বলে দেব কোথায় কোথায় তোমরা সময় কমাতে পারবে। কারণ শুরুতেই যদি ভেঙে না করি তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে না অনেকেই, তাই তো। দেখো ওয়াই এর, আমরা কি বলছি, ওয়াই এর x%কে আমরা ফ্র্যাকশানে আনতে গেলে কি করে আমরা 100 দিয়ে ভাগ করি, তাই তো। তাহলে ওয়াই এর x% সমান কত হচ্ছে বলেছে ভাই 150। এবার আমরা এখানে কি করব, আমরা ওয়াই এর মানটা বার করে নেব। ওয়াই এর মান বার করব কিভাবে, এদিকে ওয়াই রেখে দাও ইকুয়ালস টু এই 150 তো এখানে থেকে গেল, এটা উপরে চলে যাবে 100টা, নিচে পড়ে থাকলো আমাদের এক্স বাবা জীবন, এক্স মহাশয় নিচে পড়ে থাকলো, উপরে 150 গুণ 100 হয়ে গেল। এইবার প্রথম স্টেপ কমপ্লিট আমাদের। ফার্স্ট যে কথাটা বলেছে এখান থেকে আমরা ওয়াই এর মানটা বার করে নিলাম, তাই তো। এইবার আমরা সেকেন্ড লাইনে চলে যাব, অর্থাৎ সেকেন্ড যে পার্ট আছে আমাদের জেড এর y% হলো 300। সেম নিয়ম আমরা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব দেখো, জেড এর কত পার্সেন্ট, y% মানে y/100 ইকুয়ালস টু কত 300। আমরা এবার এখান থেকে কি করব, এই যে y আমরা এখানে পেয়ে গেলাম, এই y এর জায়গাতে আমরা এই মানটা জাস্ট বসিয়ে দিলেই আমাদের কিন্তু এখানে উত্তর পেয়ে যাব। চলো দেখে নিই কিভাবে করা যাবে। তাহলে এটা বলতে পারি জেড এদিকে 300 ইকুয়ালস টু 300, এই 100 উপরে চলে গেল বাই ওয়াই। এবার এটাকে আমরা আবার লিখতে পারবো ওয়াই এর জায়গায় যখন আমি এই মানটা বসাবো, তো এটাকে আমি কি করছি নিচে লিখে দিচ্ছি, 300 ইন্টু 100 বাই ওয়াই, এখানে কত হচ্ছে 150 গুণ 100 বাই এক্স। তারপর আমি ডান দিকে লিখছি, আশা করি এটুকু প্রত্যেকে দেখতে পেয়েছো, প্রত্যেকের হয়েছে। তারপর দেখো এখানে কি করতে পারি আমরা, এই যে নিচের সমীকরণটা আছে এটাকে আমরা কি করব, উল্টে দেব। উল্টে দিলে কি হবে, এটা 300 ইন্টু 100 ইন্টু এক্স বাই 150 ইন্টু 100। দেখো এখানে আমি কিন্তু 300 100 এগুলোকে আমি গুণ করে নিই, যদি এখানে সহজ আছে গুণ করা কঠিন ছিল না, কিন্তু আমরা গুণ করব না, কারণ অন্য ক্ষেত্রে যদি অন্য কিছু মান এখানে চলে আসে আমরা সরাসরি যখন কাটাকাটি করতে পারবোই, তখন আমরা শুধু শুধু সেখানে গুণ করে সময় নষ্ট করব না। 100 100 কেটে গেল, এটা দিয়ে আমরা 2 করে দিলাম, তাই তো, 150 দুগুণে 300। তাহলে জেড সমান আমরা কি পেয়ে যাচ্ছি, এই 2 পড়ে আছে এদিকে আর এদিকে এক্স পড়ে আছে, অর্থাৎ 2x। যেটুকু আমার লাগবে না সেটুকু করার প্রয়োজন নেই, সেই টাইমটুকু আমরা ওয়েস্ট করব না। সুতরাং জেড ইকুয়ালস টু 2x। সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হবে অপশান ডি। বলো কার কার ডাউট থেকে গেল। এইবার আমি বলবো তোমরা কোথায় কোথায় টাইম বাঁচাতে পারো। টাইম বাঁচানোর জায়গা বলতে তোমরা দেখো এখানে তোমরা অনেক সময় যারা যারা পারবে তারা এটা দেখবে কোনো আলাদা করে লিখতে হবে না, তোমরা সরাসরি নিজেরাই বুঝতে পারবে। তুমি ডাইরেক্টলি চাইলে এই লাইনটা লিখে ফেলো, উপরের লাইনটা লেখার প্রয়োজন নেই। এবং এখানে এই যে এতগুলো স্টেপ বাড়িয়েছি, এতগুলো স্টেপ কিন্তু এখানে প্রয়োজন হবে না। যখন তোমরা প্র্যাকটিস করবে আরও বেশি বেশি করে, তখন সরাসরি এখান থেকে তোমরা এই লাইনে জাম্প করতে পারবে। বা যদি আরও না, এর থেকে হয়তো বেশি আমি বলছি না, আর পিছিয়ে জাম্প করবে, তবে মোটামুটি এইটুকু সময় তোমরা কিন্তু বাঁচাতে পারবে এক্সাম হলের মধ্যে। বা মুখে মুখে যদি করতে পারো ক্যালকুলেশন, তাহলে তো খুবই ভালো কথা, কোনো সমস্যা নেই। তোমাদের সময় যত বাঁচবে ততই কিন্তু সেটা আলটিমেটলি ফায়দামন্দ হবে, তাই তো।
ওকে, দেখি তারপর কি বলেছে। কোশ্চেন নাম্বার 4 এবং একটা ভালো প্রশ্ন। কোশ্চেন নাম্বার 4, এটা কে কে উত্তর করতে পারবে? এটা আমি করানোর আগে, আমি তোমাদের কিছুক্ষণ সময় দিচ্ছি, আমি এটা করানোর আগে তোমরা কে কে এটার উত্তর করতে পারবে বলো। প্রশ্নটা হলো তাজা ফলের মধ্যে 72% অর্থাৎ 72% জল থাকে এবং শুকনো ফলগুলিতে 20% বা বলতে পারি আমরা 20% জল থাকে। তাহলে 100 কেজি, যদি 100 কেজি ফল নেওয়া যায়, অর্থাৎ 100 কেজি যদি তাজা ফল নেওয়া যায় এবং সেই 100 কেজি তাজা ফলকে যদি শুকোনো যায় রোদে বা যেভাবেই হোক, এবং সেখান থেকে কী করা হলো, শুকনো ফল যদি তৈরি করা হয়, তাহলে 100 কেজি তাজা ফল থেকে কত কেজি আমরা শুকনো ফল পাবো? সুন্দর প্রশ্ন, একটা ট্রিকি প্রশ্ন। এক্সাম হলে গিয়ে যদি ফার্স্ট টাইম এই প্রশ্নগুলো পাই, অনেকেই ঘাবড়ে যাবে। সুতরাং প্রত্যেকে একটু ভেবে এখানে অ্যান্সার করো, সঠিক উত্তর এটা কত হবে বলো দেখি। কে কে অঙ্কটা করতে পারবে? পারলে ফটাফট এই মুহূর্তেই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। চলো দেখে নিই। দেখো, আমি ধরে নিলাম 100 কেজি যে ফল আমাকে বলেছে তাজা ফলে বলেছে 72% জল আছে। এবার 72% জল যদি 100 কেজির নিরিখেই যখন বলেছে, আমি বুঝতে পারছি তাজা ফলের ক্ষেত্রে জল কত আছে? জল আছে 72 কেজি, তাই তো? 100-র মধ্যে হলে আমাকে অত ভাঙার প্রয়োজন হয় না, বুঝতেই পারছি 72% মানে 100 কেজির মধ্যে 72 কেজি তাজা ফলের মধ্যে জল আছে। এবার তাহলে ফলের জল বাদ দিয়ে আদার্স যে অ্যাকচুয়াল উপাদানগুলো, সেগুলো কত কেজি আছে? সেগুলো আছে ভাই, কত হবে এটা? 28 কেজি। 100 থেকে 72 বাদ দিলে যদি 72 কেজি জল থাকে, মানে 28 কেজি সেখানে ফল আছে, ফলের আদার্স উপাদান যেগুলো হয় সেগুলো আছে। এইবার বলেছে এই ফলটাকে তোমাকে শুকোতে হবে। শুকোলে কি হবে? ফলের আসল উপাদান কি বাদ যাবে? একদমই যাবে না। অর্থাৎ এই যে 28 কেজিটা আমার আছে, এটা কিন্তু কনস্ট্যান্ট থেকে যাবে। 28 কেজিটা মোটেও কমবে না। কমবে কি? কমবে হলো এই 72 কেজি জল ছিল, সেই 72 কেজি জলটা কমে যাবে। এবার তোমরা হয়তো ভাবছো যে 20% জল বলেছে, তাহলে আমি 28-এর সঙ্গে 20 যোগ করে দিই, যে 38% করে দিই, 38 কেজি করে দিই। কিন্তু সেটা হবে না। কেন হবে না? এই যে 72 কেজি বলেছে, বা এখানে 72% বলেছিল, বা 28 কেজি, 28 কেজি 28% কার নিরিখে? 28 কেজি একমাত্র 100 কেজির ক্ষেত্রেই 28% হচ্ছে, তাই তো? কিন্তু যখন শুকিয়ে যাওয়ার পর বলেছে জল থাকে কত? 20%। এবার যদি জল 20% থাকে, তাহলে শুকনো ফলে, ভালো করে ভাবো, শুকনো ফলের পরিমাণ কত? জল তো 20%, তাহলে ফল থাকে 80%, তাই তো? এই লাইনটা তোমাদের জন্য এক্সাম হলে সব থেকে বেশি ভুল করিয়ে দেয় তোমাদের অঙ্ক করতে গিয়ে। এই লাইনটা পার্টিকুলারলি ভুল কিন্তু এখানেই তোমাদের হবে, অন্য কোথাও ভুল করার খুব একটা জায়গা নেই। এবং যদি এখানে 80% তোমার যদি ফলের পরিমাণ থাকে, এবং ফলের পরিমাণ দেখো আগে পেয়েছিলাম কত? 28 কেজি, এটা তো কমছে না। ফলের মধ্যে যে সলিড যেটা আছে সেটা তো কমছে না। সুতরাং এই 80% মানে হলো 28 কেজি। তাহলে আমাকে 100% বার করতে হবে, তাই তো? এবং একটু আগে আমি নিয়ম তোমাদের শেখালাম, যে সংখ্যাটা আমাকে দেওয়া হয়েছে, অর্থাৎ 28 কেজি এটা আমাকে দেওয়া হয়েছে, এটা কত পার্সেন্ট? এটা যত পার্সেন্ট সেটা তোমরা নিচে লিখে দাও। কত? 80%। আর কত পার্সেন্ট বার করতে হবে? ভাই এটা সম্পূর্ণটা, অর্থাৎ আমাকে 100% বার করতে হবে। সুতরাং এখানে 100% লিখে দাও। পার্সেন্ট কেটে যাবে, 20 দিয়ে এদিকে গেল 4, 20 দিয়ে গেল 5, 4 7 28, অর্থাৎ 7 এবং 5 কত হচ্ছে? 35 কেজি। 38 কেজি কিন্তু অ্যান্সার হবে না, 35 কেজি হলো সঠিক উত্তর, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকের? বলো ক্লিয়ার কি না বলো।
যদি ক্লিয়ার না হয় আমি আবারও করাবো, অন্য ট্রিক দিয়ে করাবো। যদি ক্লিয়ার না হয় তোমরা যদি একবার বলো যে না স্যার ক্লিয়ার হয়নি, আমরা কিন্তু এই সেম অঙ্ক অন্য ট্রিক দিয়ে আরও সহজভাবে আবারও করব। আর যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে চলো আমরা নেক্সট প্রশ্ন চলে যাই। গমের দাম 4% হ্রাস পেয়েছে, সুতরাং আগে যে পরিমাণ অর্থ 48 কেজি গম কেনার জন্য পর্যাপ্ত ছিল, এখন তা দিয়ে আর কত বেশি বা কম গম কেনা যাবে? এখানে আমাকে অঙ্ক করতেই হবে, তাই তো? কিন্তু তার আগে বলো, আমি খুব বেশি মাথা এখানে কিন্তু ওয়েস্ট করব না, আমার বুদ্ধি ওয়েস্ট করব না। দাম কমেছে মানে আমার পরিমাণ বাড়বে, এটা তো জানি আমি। সুতরাং আমি এই যে 1 কেজি কম এবং 2 কেজি কম এটাকে উড়িয়ে দাও, এগুলো নিয়ে ভাবার কোনো প্রয়োজনই নেই। প্রথম কথা, না কাটলেও হবে, বাট এগুলো নিয়ে ভাববে না, আমার অবশ্যই পরিমাণটা বাড়বে। এবার দেখো আগে কি ছিল, আগে 100 টাকায় 48 কেজি গম পাওয়া যেত, তাই তো? এটা ছিল আগে। এখন কি হচ্ছে, 4% দাম কমেছে, মানে এখন 96 টাকায় কত পাওয়া যাচ্ছে? 48 কেজি গম কিন্তু, বা 48 কেজি যে কোনো বস্তু কিন্তু পাওয়া যাচ্ছে। সুতরাং আমার লাভ কত হচ্ছে ভাই এখান থেকে, বা কতটা হচ্ছে? 4 টাকা। 4 টাকা আমার কিন্তু এখানে সাশ্রয় হচ্ছে। তো সেই 4 টাকা যেটা আমার সাশ্রয় হচ্ছে দাম কমার জন্য, যদি সেই 4 টাকায় আমি আর কত কেজি গম পাবো বা কত কেজি ওই বস্তুটা পাবো, সেটাই আমার প্রশ্ন। তাহলে দেখে নেব এখানে, যদি 48 কেজি, যদি 48 কেজি কত পার্সেন্ট বা কত টাকা, সেটা হলো যদি 96 হয়, কি বলেছে, যদি 48 কেজি পাওয়া যায় 96 টাকায়, তাহলে 4 টাকায় কত পাবো? তাহলে এটা আমি 4 লিখে দিলাম উপরে। দেখো কাটাকাটি করলেই চলে আসবে, 48 দুগুণে 96, 2। সুতরাং আমি এখানে উত্তর কত পাচ্ছি? 2 হলো আমার এখানে সঠিক উত্তর। অর্থাৎ, এবং কি বলেছিলাম, এটা কিন্তু বাড়বে, কমবে না কোনো সময়, কারণ দাম কমেছে মানে বস্তুর পরিমাণ বাড়বে। তাহলে কি এখানে দেখো 2 কেজি বেশি। সঠিক উত্তর আমরা কি পেলাম? অপশন সি, দ্যাট ইজ 2 কিলো মোর। আমরা আরও 2 কেজি বেশি গম হতে পারে বা যা খুশি আমরা আরও বেশি পাবো এই মুহূর্তে, তাই তো? চলো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে আমরা, কোশ্চেন নাম্বার 6। খুব বেশি সময় আমি কারোরই নেব না, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমরা ক্লাসটাকে শেষ করব। তোমাদেরও আরও অনেক জিকে পড়তে হবে, আরও অনেক কিছু প্রিপারেশন বাকি আছে এখনও সামনে পরীক্ষার জন্য। সুতরাং চলো, বলে যখন 15% গম নষ্ট হয়ে যায়, তখন একটি দেশ কত 30 লাখ টন গম রপ্তানি করে। অর্থাৎ দেশের যখন 15% গম নষ্ট হয়ে যাচ্ছে, তখন সে কতটা রপ্তানি করতে পারছে? 30 লক্ষ টন। এবং অন্যদিকে যদি সেই ক্ষতির মানে পরিমাণটা কমে 10% হয়, তখন সে 40 লাখ টন গম রপ্তানি করতে পারে। তাহলে গমের মোট উৎপাদন কত, আমাকে এটুকু জানতে চেয়েছে। দেখো একদম কোনো রকেট সায়েন্স এখানে নেই, একদম বেসিক কথা বলেছে। 15% হলে যদি 30 লাখ টন রপ্তানি করতে পারে, তাহলে এবং 10% যদি ক্ষতি হয়, মানে যদি 5% ক্ষতি কম হয়, কত? যদি 5% ক্ষতি কম হয়, তাহলে রপ্তানির পরিমাণ কত বাড়াতে পারছি বা কত বাড়ছে? সেটা হলো 10 লাখ টন, তাই তো? 10 লাখ টন। আমি অত বড় করে লিখছি না, কারণ আমার দরকার কি সংখ্যাটা। তাহলে যদি 5% সমান 10 লাখ টন হয়, তাহলে 100% সমান কত হবে? এইটুকু হলো আমার উত্তর। ব্যাস, তোমার উত্তর বেরিয়ে আসবে। একটু যে নিয়ম শেখালাম, চলো সেটা অ্যাপ্লাই করে দেখি। এখন বর্তমানে কত করা হচ্ছে, মানে সেটা হলো 10 লক্ষ টন করা হচ্ছে। সেটা কত? 5%-এর মান। এই 10 লক্ষ টন হলো 5%-এর মান, এবং আমাকে বার করতে হবে কি 100%-এর মান কত। সুতরাং এখানে আমি 100 লিখে দিলাম, কাটাকাটি করো, দেখো উত্তর চলে আসবে 2 গুণ 100, সুতরাং 200 লাখ টন হলো ওই দেশের মোট উৎপাদন। 200 লাখ টন ওই দেশের মোট উৎপাদন। সুতরাং এখানেও আমাদের অপশান সি কিন্তু সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি।
বলো যদি কোনো ডাউট থাকে এখান থেকে আমাকে বলো, আমি আবার বুঝিয়ে দেব। বললো তোমার কাছে যদি 10 টাকা থাকে তুমি 10টা আম কিনতে পারো, 15 টাকা থাকলে 15টা আম কিনতে পারো, তাই তো 1 টাকা করে পার আম। তো তার মানে কি বুঝতে পারছি, 5 টাকায় 5টা আম আমি এক্সট্রা পাচ্ছি, মানে 5টা আমের দাম 5 টাকা। তাহলে 100টা আমের দাম কত, আমাকে এভাবে বার করতে হবে। 5% যদি ক্ষতি কম হয়, আমার রপ্তানির পরিমাণ 10 লাখ টন বেড়ে যাচ্ছে। তাহলে যদি তার মানে বুঝতে পারছি এই 5%-এর পরিমাণ হলো, মানে 5%-এর মান হলো 10 লাখ টন। তাহলে 100% মানে কত লাখ টন হবে, এবং সেটারই নিয়ম তোমাদের একটু আগেও আমি শেখালাম, যে যেটা পরিমাণ উল্লেখ করবে সেটা উপরে লিখে দাও, এবং সেই পরিমাণটা কত পার্সেন্ট, এই 10 লাখ টন বা 10 সংখ্যাটা হলো 5%, সেই 5%টা তোমরা নিচে লিখে দাও, এবং যেটা বার করতে হবে, যে পার্সেন্টেজটা তোমাকে বার করতে হবে সেটা ওর সাথে গুণ করে দাও, তাই তো উপরে লিখে দেবে। তাহলে যে উত্তরটা পাবে সেটাই তোমার ফাইনাল অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, নিম্নলিখিত কোন সংখ্যাটি এদের মধ্যে বৃহত্তম? একদম সিম্পল প্রশ্ন, মানে তবে একটু জানতে হবে। পৌনঃপুনিকের ব্যবহার তোমাদের জানতে হবে। বলো, এটা অ্যাটলিস্ট সবাই পারবে, এটা দেখে দেখে তোমরা পারবে। বলো নিম্নলিখিত এই যে 4টে সংখ্যা দেওয়া আছে, দেখো অপশান এ কি 0.7, অপশান বি 0.77-এর উপর একটা পৌনঃপুনিক দেওয়া আছে, এখানে 0.07 এবং শুধুমাত্র 7-এর উপর পৌনঃপুনিক দেওয়া আছে, এবং অপশান ডি হলো 0.07, এবং যেখানে দুটোর ক্ষেত্রেই 0 এবং 7 দুটোর ক্ষেত্রেই পৌনঃপুনিক দেওয়া আছে। তোমরা আমাকে বলো এর মধ্যে বৃহত্তম কোনটা, বৃহত্তম সংখ্যা কোনটা, সেটা আমাকে জিজ্ঞাসা করেছে, তোমরা বলে ফেলো। দেখো এগুলোকে একটু ভাঙতে হবে বলতে কীরকম, 0.07 মানে কত আমাকে সেটা আগে ভাবতে হবে। আমরা দশমিকের পর কিছু থাকলে তারপর যতগুলো খুশি শূন্য বসাতে পারি, তার কিন্তু মান পাল্টে যায় না, অর্থাৎ 0.1ও যা 0.10 বা 0.100 এগুলোর কিন্তু ভ্যালু সেম, তাই তো? তাহলে অপশান এ কে আমরা এভাবে লিখতে পারি। অপশান বি, যেহেতু দেখো পৌনঃপুনিক যেটা বললাম দেওয়া আছে, সুতরাং এর জন্য এটার মান কত হবে, এরপর কিন্তু 0 বসাতে পারবো না, আমাকে সব বসাতে কত 7 7 7 7 এভাবে চলবে, অর্থাৎ কোনো সময় থামবে না, ওটা 7 হতেই থাকবে। এরপর আছে এখানে কি 0.07, এবং শুধুমাত্র 7-এর উপর যেহেতু পৌনঃপুনিক দেওয়া আছে, সুতরাং এখানেও শুধু 7টাই কন্টিনিউ হবে। এবং অপশান ডি যেটা বলেছে, দেখো দুটোর উপরেই ডট দেওয়া আছে, সুতরাং দুটো কন্টিনিউ হবে, 07 07 07 এভাবে এটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। এবার তোমরা দেখো বুঝতে পারবে সহজেই কোনটা সব থেকে বড়। প্রথম কথা হলো এটা 07, এটাও 07 দিয়ে শুরু হচ্ছে, তো এগুলো অ্যাটলিস্ট ওদের থেকে কি ছোট, সুতরাং এগুলোকে কাটো। এবার বলো 70 বড় নাকি 77 বড়, শুধু প্রথম দুটো ডিজিট তোমরা নাও, 0.70 নাকি 0.77, তোমরা নিজেরাই বুঝতে পারবে। অপশান সঠিক উত্তর হবে অপশান বি, অপশান বি হলো আমাদের এখানে সঠিক উত্তর। চলো নেক্সট অঙ্কে চলে যাই। ইউ ইজ টু ভি ইকুয়ালস টু যদি 4:7 হয়, এবং ভি ইজ টু ডাব্লিউ ইকুয়ালস টু যদি 9:7 হয়, এবং যদি ইউ এর মান 72 হয়, তাহলে ডাব্লিউ এর মান কত? একটু নতুন রকমের, এরকম প্রশ্নও আসে পরীক্ষায়, কিন্তু একটু নতুন রকমের। নর্মালি আমাদের কী জিজ্ঞাসা করে, নর্মালি এই দুটো মান দেওয়ার পর আমাদের বলে যে ইউ ইজ টু ভি ইজ টু কি আছে ডাব্লিউ, এটার মান জিজ্ঞাসা করে, কিন্তু এখানে না, ইউ এর মান বলে দিয়েছে এবং বলেছে ডাব্লিউ এর মান কত, তোমাকে সেটা সংখ্যায় বার করতে হবে, তাই তো? সেটা তোমাকে সংখ্যাতে বার করতে হবে। চলো দেরি না করে যারা যারা আছো প্রত্যেকে কমেন্ট করে বলো এখানে কি হবে ডাব্লিউ এর মান। দেখি কে ফার্স্ট করতে পারে, যে প্রথম এটার অ্যান্সার দিতে পারবে তার জন্য একটা স্পেশাল গিফট থাকছে আমার তরফ থেকে। বলো কি খাবে? একটা করে পালস চকলেট, প্রতিটা প্রশ্নে যে ফার্স্ট অ্যান্সার দেবে তাদের জন্য একটা করে পালস চকলেট। চলো ফটাফট কমেন্ট করো এবার।
ফটাফট কমেন্ট করে বলো যে ফার্স্ট অ্যান্সার দেবে প্রতিটা প্রশ্নের জন্য একটা করে পার্লস চকলেট সবার জন্য থাকছে। দেখো ইউ ইজ টু ভি, এটাকে আমরা কি করব, ইউ বাই ভি করে নিলাম এবং এটাকে আমরা পাশে গুণ করে দেব, অর্থাৎ ভি বাই ডাব্লিউ। এইবার ইউ বাই ভি এর মান লিখে দাও 4/7, এখানে গুণ করেছিলাম মানে এটারও মানকে আমাকে গুণ করতে হবে, অর্থাৎ 9/7, তাই তো? আমরা এটা পেয়ে গেলাম উত্তর, মানে উত্তর না, এবার কাটাকাটি করো, ভি ভি কেটে দাও, অর্থাৎ আমরা এখানে কি পাচ্ছি, ইউ বাই ডাব্লিউ ইকুয়ালস টু কত, দাঁড়াও কি চেয়েছেটা কি, আচ্ছা আমি এতটাও যাব না, শুধু আমি এখানেই ইউ এর মানটাও আমি এখানে ইনপুট করে দেব। এই যে ইউ এর মান বলেছে 72, সেটা আমি এখানে কি করছি, আমি বসিয়ে দিচ্ছি 72। এবার আমাকে কাটাকাটি করতে হবে। কীভাবে কাটাকাটি করব, উপরে দিকে কেটে দাও 9, 8 9 72, 4 2 8, তাহলে এদিকে কত পাচ্ছি আমি, এদিকে পাচ্ছি 1/w ইকুয়ালস টু 7 7 49, অর্থাৎ 98, বা আমরা বলতে পারি w ইকুয়ালস টু 98। আমাদের অ্যান্সার পেয়ে গেলাম কোথায়, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। w এর মান কত, 98। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 9, বাদাম তেলের দাম, বাদাম তেলের বাজার দাম 30% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার, একটি পরিবার বাদাম তেলের ব্যবহার 30% হ্রাস করে। ওই পরিবারে বাদাম তেলের জন্য বরাদ্দ খরচ কি হয়, কমবে, একই থাকবে, নাকি কমবে, নাকি বাড়বে, বা কমা বাড়া করলে কত পার্সেন্ট কমা বাড়া করবে, সেটা বার করতে হবে। চলো দেখে নিই ছোট্ট করে। আমরা আবারও সেই শুরুতেই যে অনুপাতের যে নিয়ম করেছিলাম, যে রেশিও মেথড দিয়ে আমরা সলভ করেছিলাম একটা দুটো প্রশ্ন, সেই সেম রেশিও মেথডে আমরা আবার এখানে ইউজ করব। অর্থাৎ দেখো বাদাম তেলের দাম 30% বেড়েছে, মানে আগে যেটা 10 টাকা ছিল এখন সেটা 13 টাকা হয়েছে, তাই তো? 10 থেকে আমার কি হয়েছে, 13 টাকা হয়েছে, দাম বেড়েছে 30%, 100 থেকে 130, বা 10 থেকে আমরা শর্টে লিখতে পারি 10 থেকে 13। এবং ওই পরিবার ব্যবহার কতটা কমিয়েছে, 30% হ্রাস করেছে। অর্থাৎ আগে যেটা 10 টাকা ছিল ওর মানে বা 10 ইউনিট ছিল, এখন সেই ব্যবহারটা কমিয়ে কত করেছে, 7 ইউনিট করেছে। ব্যাস, শুধু এইটুকু তুমি যদি লিখে ফেলতে পারো এখানে, আর কিচ্ছু করতে হবে না, গুণ করে দাও, 10 গুণ 10 100, এটা হলো খরচ বেরোচ্ছে, এবং 7 গুণ 13 কত হয়, 3 7 21, 91, অর্থাৎ এটা আগে ছিল 100 টাকা খরচ, এখন হয়েছে 91 টাকা খরচ। বা যেহেতু 100 হিসেবেই বলেছে, আমরা বুঝতে পারছি পার্সেন্টেজ কত হবে, 100 থেকে 91 9 কম, অর্থাৎ খরচ কিন্তু আমার কমেছে, তাই তো? আগে 100 ছিল, এখন 91, সুতরাং আমরা বুঝতে পারছি 9% হ্রাস পেয়েছে। অপশন ডি 9% কিন্তু ওদের যে এক্সপেন্ডিচার সেটা রিডিউস হয়েছে, সেটা কমেছে খরচটা। ক্লিয়ার? যদি ডাউট থাকে অবশ্যই ফটাফট তোমরা কিন্তু কমেন্ট করো। তোমাদের ফেসবুকে যারা লাইভ দেখছো বা ইউটিউবে যারা লাইভ দেখছো, দেখো নিচে তোমাদের যে লাইভ চ্যাট অপশন বা হ্যাঁ লাইভ চ্যাট অপশনে তো বলে, দুই ক্ষেত্রেই একই অপশন বলে, তোমরা সেখানে কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে লাস্ট প্রশ্ন, একটি বাস প্রথম 1/2 আওয়ার্স, অর্থাৎ প্রথম হাফ আওয়ার্স, আধ ঘন্টা কি করছে, 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভ্রমণ করে। প্রথম আধ ঘন্টার জন্য 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ভ্রমণ করছে, এবং পরে সেই একই বাস 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে, এবং মোট গতিবেগ বলেছে 290 কিমি। মোট ভ্রমণ করছে কত, 290 কিমি মোট ভ্রমণ করছে। তাহলে বলেছে যে ওই বাসে যারা যারা আছে প্যাসেঞ্জার, তারা কতক্ষণ ধরে, কত ঘন্টা বা কত সময় ধরে ওই বাসে তারা টাইম স্পেন্ড করছে বা সময় অতিবাহিত করছে। কি করে বার করব? দেখো এখানেও কিন্তু আবারও কোনো
বিশাল বড়সড় কোনো ট্রিক নেই, খুব বড়সড় কোনো কিছু ব্যাপার নেই। দেখো প্রথমে বলেছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আধ ঘন্টা বাসটা যায়। এবার 100 কিলোমিটার প্রতি ঘন্টা কথাটার মানেটা কি আমাকে এটা বলো। 1 ঘন্টায় 100 কিলোমিটার যাচ্ছে, এটাই তো। তো যদি 1 ঘন্টায় 100 কিলোমিটার যায় তাহলে হাফ আওয়ার্সে অর্থাৎ অর্ধেক ঘন্টায় যাবে কত? অর্ধেক ডিস্টেন্স অর্থাৎ 50 কিলোমিটার। এটুকু তো আমাদের জানাই আছে। 1 ঘন্টায় 100 কিলোমিটার যায় মানে 30 মিনিটে 50 কিলোমিটার যাবে। সুতরাং আমি পেয়ে গেলাম প্রথম দিকে 30 মিনিট সময় লাগিয়ে কত 30 মিনিট ধরে সে 50 কিমি জার্নি করলো সেই বাসটা। ক্লিয়ার এটুকু? এইবার দেখো বলেছে কি মোট ডিস্টেন্স হলো 290 কিলোমিটার, অর্থাৎ কতটা ডিস্টেন্স পড়ে আছে আর 50 কিমি জার্নি করে ফেলেছে, 50 কিমি সে ট্রাভেল বা যাত্রা করে ফেলেছে। সুতরাং আর পড়ে আছে 240 কিলোমিটার। আর কত পড়ে আছে? 240 কিলোমিটার। এইবার তাহলে আমাকে বলো যদি 240 কিলোমিটার 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যায় তাহলে কত সময় লাগবে দেখে নিই। ওখানে বলেছে যে 80 কিলোমিটার যাচ্ছে কত 1 ঘন্টাতে, তাই তো? তাহলে 240 কিলোমিটার কত ঘন্টায় যাবে? যদি তোমরা আরও ছোট করে ভেঙে করতে চাও 1 কিলোমিটার যাবে কত 1/80 এবং 240 যাবে 240 কিলো যাবে কত, এটাকে 240 দিয়ে গুণ করে দাও বা সরাসরিও তোমরা করতে পারো। দেখো 3 দিয়ে কাটা যাচ্ছে অর্থাৎ 3 ঘন্টা। তাহলে কি উত্তর আমাদের 3 ঘন্টা পেলাম না, এই 240 কিলোমিটার যেতে সময় লাগছে 3 ঘন্টা এবং আগেও দেখো একটা 30 মিনিট ধরে কিন্তু অলরেডি তারা ট্রাভেল করেছে। তো এই দুটোকে যোগ করে দাও, সঠিক উত্তর আমরা পেয়ে যাব অপশন বি 3.5 আওয়ার্স বা বলতে পারি 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা। অপশন ডি হলো আমাদের এখানে সঠিক উত্তর। তাহলে আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। আমাদের আজকের যে 10টা প্রশ্ন সে 10টা প্রশ্ন আমাদের সলভ করা হয়ে গেছে। যদি তোমাদের কারোর কোনো রকম ডাউট থাকে এই যে প্রশ্নগুলো আমরা সলভ করলাম এগুলো রিলেটেড বা অন্য কোনো অঙ্ক, তোমাদের কোনো একটা অঙ্ক আটকে গেল, কোনো চাপ নেওয়ার কোনো বিষয় নেই। তোমরা অবশ্যই আমাদের এখানে কমেন্ট করে সেই অঙ্কটা জানিয়ে দাও। আমরা নেক্সট ক্লাসে আগামীকাল হোক বা তার পরের দিন যে নেক্সট ক্লাস আমরা রাখছি সেখানে তোমাদের জন্য সেই অঙ্কটা আমরা সলভ করে জানিয়ে দেব। যদি এখানকার ফুড এসআই রিলেটেড হয় বা যে কোনো অঙ্ক, কোনো সমস্যা নেই, একটা অঙ্ক রাখা যেতেই পারে, অসুবিধার কিছু নেই। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কোন অঙ্কে ডাউট হচ্ছে, বা যদি এর মধ্যে কোনো অঙ্ক তোমরা বুঝতে না পারো কোশ্চেন নাম্বারটা কত নাম্বার প্রশ্নটা জানিয়ে দেবে। আমরা কিন্তু আবার সেটা নিয়ে পরের ক্লাসে আলোচনা করব। এবং যেটা আমি বারবার বলছি 2024 সালটা ভাই তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ 2024 এটা এমন একটা বছর যেখানে তোমরা সবাই বিভিন্ন বিভিন্ন এক্সাম মিলিয়ে তোমরা কিন্তু যেটা মোটামুটি বলা যায় 50,000-এর বেশি ভ্যাকান্সি তোমরা কিন্তু পাবে। পুলিশ থেকে শুরু করে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, রেল পুলিশ, রেলের এনটিপিসি, গ্রুপ ডি, এসএসসির এমটিএস, সিএইচএসএল, ফেজ 12, সিজিএল, সিপিও, এই সব এক্সামগুলো সবগুলো ধরে কিন্তু 50,000-এর বেশি তোমরা ভ্যাকান্সি এখানে এই 2024 সালে পাবে। এবং সেই লক্ষ্য নিয়ে আমরা শুরু করেছি কি আমাদের পুলিশ ব্যাচ। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি যারা সাকসেসফুল, যারা হার্ডওয়ার্ক করেছে, যারা রুটিন মেনটেন করে নিয়মিত পড়াশোনা করেছে তাদের ছবি আজকে এখানে লাগানো হয়েছে। কেন? কারণ তারা সেই সফলতাটা পেয়েছে। যদি তোমরা চাও যে এইভাবে তোমাদের ছবি লাগানো হোক, তোমরা যদি এই সফলতাটা চাও যে একটা চাকরি পাবে, একটা সরকারি চাকরি পেয়ে নিজের পরিবারের পাশে দাঁড়াবো, তাহলে আর দেরি না করে এই মুহূর্ত থেকে তোমরা প্রিপারেশন শুরু করো। এবং আমাদের যে ব্যাচ এটা অনলাইনের সাথে সাথে অর্থাৎ অনলাইনে তোমরা আমাদের অ্যাপ্লিকেশন তো পাবে। যদি কেউ মনে করেন আমরা সামনাসামনি এসে পড়বো, অনেকের অনলাইনে প্রবলেম হয়, অনলাইনে পড়তে মন বসে না, তারা কি করবে, তারা নৈহাটি অথবা গোবরডাঙ্গা ব্রাঞ্চে তোমরা কিন্তু এসে এখানে অফলাইনেও তোমরা ব্যাচে জয়েন করতে পারো। তার জন্য কি করতে হবে ভাই, এই নাম্বারে তোমাকে একবার কল করতে হবে 9143886331। তোমরা এই নাম্বারে কল করে একবার কথা বলে নাও।
কবে আসতে হবে, কোন সময় আসতে হবে, তোমরা সরাসরি এসো, অর্ণব স্যারের সাথে কথা বলো, কথা বলে তোমরা ব্যাচে এনরোলমেন্ট কিন্তু তোমরা করে নিতে পারবে। তাহলে আজকের মতো আর আমি বেশি কিছু বলছি না, আমি এখানে আমার সেশনটা শেষ করছি। এবং তোমরা যেটা করবে, যেটা অবশ্যই তোমাদের করতে হবে, সেটা হলো সেশনটাকে শেয়ার করো ভাই, যত পারো সবার সাথে সেশনটাকে শেয়ার করো এবং একটা করে লাইক করে দিয়ে যাও। আমাদের জন্য এটুকুই মোটিভেশন। ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, নিজের স্টোরিতে হোক, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে হোক, একটু শেয়ার করে দাও প্রত্যেকে, যেন আরও বেশি করে স্টুডেন্টরা এই ক্লাসগুলো দেখতে পায়। আমাদের যে নিয়মিত ক্লাসগুলো চলছে, ইংলিশ, জিকে, ম্যাথ, আদার্স কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, যেন সবাই এসে দেখতে পায়। এবং যদি তোমরা এক্সাম কমরেডস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো এবং সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সেটা এক্ষুনি করে দাও। এবং চলো, অল দ্য বেস্ট, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো। আজকে আমরা এখানেই ক্লাসটা আমাদের শেষ করছি।